গণতন্ত্রের অধিকার প্রয়োগ ২৪ সালের সংসদের নির্বাচনের তার নির্ঘণ্ট প্রকাশ হলো এবং নির্বাচন কমিশন তারা প্রেস কনফারেন্স করে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে এবং তার সাথে বিভিন্ন গাইডলাইন্স সেই সম্পর্কেও নাগরিকদের অভিহিত করেছেন। আমরা সবটাই মন দিয়ে শুনেছি। ৭ দফায় নির্বাচন হবে, ইতিমধ্যেই আপনারা জেনেছেন। 19শে এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন এবং তারপর ১লা জুন অবধি ৭টি দফায় নির্বাচন হবে এবং ৪ঠা জুন ফলাফল ঘোষণা। এ কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বসে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে ৭টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা দু দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম, কিন্তু ৭ দফায় ভোট হচ্ছে। আমরা এটা বলেছি কারণ আমরা দেখেছি, যে কথা বললাম, যে ২০১৯-এর নির্বাচন, সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ ভোটার্স টার্ন আউট, কত ভোটার ভোট দিচ্ছেন, সেটা কমে গিয়েছিল আগের ভোটের সংখ্যা, যদি ভোটারের সংখ্যা আমরা দেখি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে, যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে, এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে। এবং এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে। এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে, তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডি সিবিআই হয়েছে, তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি আমরা। তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট, আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয়। আর আগের বারে আমাদের ২১ সালের নির্বাচন ৮ দফায়,
তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই ৮ দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? ৭ দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলোর নির্বাচনও ১ দফায় অথবা ২ দফায় আমরা তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে, এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে। এবং এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে। এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে, তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডি সিবিআই হয়েছে, তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি আমরা। তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট, আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয়। আর আগের বারে আমাদের ২১ সালের নির্বাচন ৮ দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই ৮ দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? ৭ দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলোর নির্বাচনও ১ দফায় অথবা ২ দফায়। আমার সহকর্মী বন্ধু, শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা। তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল, কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি, আমরা সমালোচনা করছি না, ইলেকশন কমিশনের সমালোচনা করছি না, কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন, করে কি করলেন, আম্পায়ার নিজেই বেছে দিলেন। অর্থাৎ একটা ক্যাপ্টেন আম্পায়ার বেছে দিচ্ছে, খেলা হবে মাঠে। বুঝুন, আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিতভাবে করছি। আর দেখেছেন তো চণ্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে, কিভাবে ভোট লুট হয়েছে, সেটা সর্বজন বিদিত। এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে। তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। ৭ দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন 4,60,00,000 টাকা, 60,000 কোটি টাকা, 4.60 crores তারা তুলে নিয়ে গেছেন এখানে। কিন্তু এখানকার থেকে বাংলাকে তার প্রাপ্য অধিকারের টাকা দেওয়া হয়নি। যেটা দেখেছেন ১০০ দিনের কাজের টাকা, ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী বলেছিলেন সেটা দেওয়া হবে, এবং সেটা দেওয়া প্রক্রিয়া চালু হয়ে তাদের অ্যাকাউন্টে চলে গেছে, আপনারা সেটা দেখছেন। আবাস যোজনা ১১,৩৬,০০০ তো অনুমোদিত, সেই ১১,৩৬,০০০ অনুমোদিত আবাস প্রাপকদের তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও সময়সীমা দেওয়া হয়েছে, না হলে রাজ্য সরকার
তার নিজের কোষ অর্থাৎ ফান্ড থেকে দিয়ে দেবে। তো আজকে কি মোদি গ্যারেন্টি, সেটা আমরা প্রশ্ন করতে চাই। মোদিজির কি কি গ্যারেন্টি ছিল? ধরতে হলে তো 14 সাল থেকেই ধরতে হবে। এটা